উড়িষ্যা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উত্তাল বঙ্গোপসাগর আর পুরীর জগন্নাথ মন্দির। তবে উড়িষ্যায় এর বাইরেও রয়েছে অনেক কিছু। রয়েছে রামায়ণ মহাভারতে বর্ণিত পর্বতমালা, রয়েছে প্রচুর ঝর্ণা, জঙ্গল, নদীর সমাহার। আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন ছোট্ট ছুটিতে উড়িষ্যার এমন কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাবে যেখানে আপনার মনে হবে আপনি পৌঁছে গেছেন তিব্বতে। রয়েছে তিব্বতীয় মনাস্ট্রি, পদ্মসম্ভবের মূর্তি, বেশ কিছু গুম্ফা এবং বৌদ্ধ বিহারও। তাছাড়া স্থানীয় তিব্বতীয়দের সংস্কৃতি আপনি ছুঁয়ে দেখতে পারবেন এই স্থানে। আর রয়েছে রামায়ণ মহাভারতে বর্ণিত মহেন্দ্র পর্বত, যেখানে সর্পিল আঁকাবাঁকা পথ আর ট্রেক করে পৌঁছে যাবেন তখনকার তৈরি বিভিন্ন ঐতিহাসিক মন্দিরে, যেখানে আজও আপনি শুনতে পাবেন ঐতিহাসিক গল্প। রয়েছে উষ্ণ প্রস্রবণ থেকে চঞ্চলা পাহাড়ি ঝর্ণা, যেখানে আপনি গিয়ে হারিয়ে যাবেন। তাছাড়া এখানে রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ থেকে এক সুন্দর মোহনা, যেখানে মনে হবে এখানেই তো আসতে চেয়েছিলাম। চলুন তবে দুরাত্রি 3 দিনের ছোট্ট ছুটিতে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে ঘুরে আসি আর ছুঁয়ে দেখি তিব্বত থেকে রামায়ণ মহাভারত। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম পর্বতে, যেখানে রামায়ণ, পুরাণ, মহাভারতে বর্ণিত বিভিন্ন স্থান আজও রয়েছে। তাছাড়া উড়িষ্যার মিনি তিব্বত কিভাবে ঘুরবেন, পুরো এই আইটেনারি থাকছে 3 ডেজ এবং 2 নাইটসের সুন্দর এক প্ল্যানে। অচেনা অদেখা উড়িষ্যা যেতে হলে প্রথমে ট্রেনে করে আমাদের যেতে হবে ব্রহ্মপুর স্টেশন। তার জন্য হাওড়া থেকে রয়েছে এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল মেল। তাছাড়াও সাঁতরাগাছি, শালিমার এবং হাওড়া থেকেও রয়েছে অসংখ্য সাপ্তাহিক ট্রেন। যেই ট্রেনের টিকিট পাচ্ছেন সেই ট্রেনে উঠে সকাল সকাল পৌঁছাতে হবে ব্রহ্মপুর স্টেশনে। 3 টায়ার এসির ভাড়া মাত্র 1000 টাকার মতো, আর সময় লাগবে 10 ঘন্টা। তবে এই ট্রেনের যাত্রা পথও কিন্তু ভীষণই সুন্দর। ইস্টার্ন ঘাট পর্বতমালার একদিকে পর্বত, অন্যদিকে চিল্কা হ্রদকে পাশে রেখে এই সুন্দর যাত্রা শেষ করুন ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশন থেকে চলে আসুন বাইরে। বাইরেই আপনার জন্য অপেক্ষা করবে নীলমণিদা, যার সঙ্গে আমরা ঘুরব অফবিট উড়িষ্যার মহেন্দ্রগিরি এবং জিরাং, মিনি তিব্বত অফ উড়িষ্যা। উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। উনার গাড়িতেই উঠে পড়লাম। আমাদের গাড়ি ব্রহ্মপুর শহরের মাঝখান দিয়ে এগিয়ে চলল। শহরের মধ্যেই করে নেবো ব্রেকফাস্ট, যা কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা নিয়েছি একেবারে খুব গরম তো এখানে, তাই সাউথ ইন্ডিয়ান ইডলি, চাটনি, তার সঙ্গে যা যা থাকে। সুন্দর ব্রেকফাস্ট করে উঠে পড়লাম নীলমণিদার সঙ্গে। আমাদের গাড়ি ব্রহ্মপুর থেকে 47 কিলোমিটার দূরে এখন যাচ্ছে সুন্দর এক বাঁধ দেখতে। নীলমণিদার একটা জিনিস ভীষণ ভালো লাগলো। উনি প্রথমেই আমাদের জন্য 1 পেটি মিনারেল ওয়াটার নিয়ে নিলেন গাড়িতে, কারণ জল ভালো খেতে হবে পুরো ট্রিপে। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সুন্দর এক বাঁধের সামনে। গাড়ি পার্কিং থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে চলে এলাম ওপরে। আর ওপর থেকে প্রাকৃতিক দৃশ্য মন্ত্রমুগ্ধকর। দূরের পাহাড়, জলরাশি, গাছগাছালি মিলিয়ে এই স্থান সত্যিই সুন্দর। আজকে আমাদের প্রথম গন্তব্য গোদাহাদা ড্যাম। সুন্দর জল এবং এই জলের মধ্যে কিন্তু কুমির থাকে। উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত এই বাঁধ 1976 সালে এই সেচ প্রকল্পটি নির্মাণের সময় 1662 সালে খেমুন্ডির রাজার তৈরি একটি 300 বছরের পুরনো ঐতিহাসিক জগন্নাথ মন্দির জলের নিচে তলিয়ে যায়। যখন ড্যামের জল কম থাকে তখন এই মন্দির দেখা যায়। আসলে এটি একটি কুমির অভয়ারণ্য। ড্যাম দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। অনতি দূরেই রয়েছে এক প্রাচীন শৈব তীর্থক্ষেত্র
নাম তার উজ্জ্বলেশ্বর মন্দির। পার্কিং থেকে নেমে বেশ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে মূল মন্দিরের সামনে। চলে এসেছি উজ্জ্বলেশ্বর মন্দিরে। চারদিকে পাহাড় বেষ্টিত এই মন্দির। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এর অদ্ভুত স্থাপত্যশৈলী। এটি মূলত একটি প্রাকৃতিক গুহা মন্দির। এখানকার গর্ভগৃহের পেছনের বিশাল শিলাখণ্ডটিকে এমনভাবে খোদাই করে সিঁড়ির মতন ধাপ তৈরি করা হয়েছে যা ভক্তদের মন্দির প্রদক্ষিণ করতে সাহায্য করে। এই ধরনের বিরল দৃশ্য ভারতের খুব কম মন্দিরেই দেখা যায়। ওম নমঃ শিবায়। মন্দির দেখে আবারও উঠে পড়লাম নীলমণিদার গাড়িতে। রাস্তার ধারে স্থানীয় মহিলারা ভুট্টা বিক্রি করছেন। এখানে কিন্তু ভুট্টার জন্য একেবারে ফেমাস। এই যে দাদা আমাদের ভুট্টা ছাড়িয়ে দিয়েছে, আমি খেয়ে বলছি কেমন, খুব মিষ্টি। তাই আপনারা আসলে কিন্তু লোকাল ভুট্টা টেস্ট করে দেখবেনই দেখবেন। ঘন সবুজ জঙ্গল, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন চলে এসেছি পূর্বঘাট পর্বতমালার আর এক চমৎকার অফবিট ডেস্টিনেশনে, তপ্তপানি ডিয়ার পার্ক। আমরা এখন চলে এসেছি তপ্তপানি মৃগবিহার, মানে তপ্তপানি ডিয়ার পার্কে। এখানে প্রচুর হরিণ আপনারা দেখতে পাবেন। বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত এই শান্ত ও স্নিগ্ধ পার্কে ঢুকলেই আপনার মন ভালো হয়ে যাবে। ডিয়ার পার্কের অনতি দূরেই রয়েছে তপ্তপানি উষ্ণ প্রস্রবণ। এখন আমাদের গন্তব্য তপ্তপানি হট স্প্রিং। এই জলে রয়েছে সালফার। পাহাড়ি জঙ্গলের মাঝে অবস্থিত এই স্পটটি উড়িষ্যার অন্যতম এক প্রাকৃতিক বিস্ময়। মাটির গভীর থেকে অনবরত বেরিয়ে আসছে ধোঁয়া ওঠা ফুটন্ত জল। উড়িয়া ভাষায় তপ্তপানি মানেই হলো গরম জল। বৈজ্ঞানিকদের মতে এই জলে রয়েছে প্রচুর গন্ধক, যা যে কোনো ধরনের চর্মরোগ বা বাতের ব্যথা নিমেষেই দূর করতে পারে। আবারও উঠে পড়া গাড়িতে। ব্রহ্মপুর স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি আমাদের রাতের আস্তানায়। পাহাড়ি উপত্যকা, সবুজ পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে 90 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি হোটেল বুদু ইন্টারন্যাশনাল রেসিডেন্সিতে। রাস্তার ওপরে ঝাঁ চকচকে সুন্দর এক প্রপার্টি, যা বুক করে দিয়েছিলেন নীলমণিবাবু। আমরা লিফটে করে চলে এলাম ওপরে। এখানেই রয়েছে আমাদের রুমে প্রবেশ করলাম। রুম যথেষ্ট স্পেসিয়াস। রয়েছে একটি কিং সাইজ বেড, আলাদা করে ওয়ার্ড্রপ, অবশ্যই রয়েছে রুমের সঙ্গে টিভি, রয়েছে এসি এবং রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। শীতে আসলে যেখানে পাবেন গরম জলের সুব্যবস্থা। পুরো রুম ঘুরে চলে এলাম এই হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্টে। এখন চলে এসেছি আমরা জিরাঙে হোটেল বুডু ইন্টারন্যাশনালে, যেখানে আমরা রাতেও থাকবো। আর এখন করে নিচ্ছি লাঞ্চে দেখুন, নর্মালি আমি যেই থালিটা নিয়েছি এটা মাটন থালি। রয়েছে ভাত, সোয়াবিন পটল আলুর তরকারি, ভেন্ডির এখানে তরকারি, ডাল, আর এই হচ্ছে মাটন। এতগুলো মাটন, পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে। তাছাড়া আপনি যদি মনে করেন তাহলে ফিশ নিতে পারেন। এই সব খেয়ে এবার রওনা দেবো আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থানের দিকে। লাঞ্চ করে আবারও উঠে পড়লাম নীলমণিদার গাড়িতে। আমাদের হোটেল থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে যাচ্ছি এক সুন্দর জলপ্রপাত দেখতে, যেই জলপ্রপাতের নাম খাসাডা ওয়াটারফল। উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত এই জলপ্রপাতটি পর্যটকদের কাছে একটি গোপন রত্ন। ডক্টর মিঠুন এখন দাঁড়িয়ে রয়েছে এক সুন্দর জলপ্রপাতের সামনে, যার নাম খাসাডা ওয়াটারফলস। স্থানীয় ভাষায় খাসাড়া শব্দের অর্থ পিচ্ছিল। এই জলপ্রপাতের জল যে পাথুরে চাতালের ওপর দিয়ে প্রবাহিত হয় তা অত্যন্ত মসৃণ এবং পিচ্ছিল হওয়ার কারণে এই নাম হয়েছে খাসাডা জলপ্রপাত।
জলপ্রপাতটি ঘন সবুজ জঙ্গল এবং পাহাড় দিয়ে ঘেরা। জলপ্রপাতের দিকে যাওয়ার রাস্তাটিও অপূর্ব সুন্দর। এখানে আপনারা অনেকক্ষণ সময় অতিবাহিত করুন। আর এখানকার জল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জলে স্নান করেও পর্যটকরা মজা নেন এখানে। খাসাডা ওয়াটারফল দেখে এখন আমরা যাব জিরাং, মিনি তিব্বত অফ উড়িষ্যা দেখতে। মাত্র 7 কিলোমিটার দূরেই জিরাং। জিরাংয়েই রয়েছে জিরাং মঠ। উড়িষ্যার গজপতি জেলার চন্দ্রগিরিতে অবস্থিত এই বৌদ্ধ বিহার, যা উড়িষ্যার মিনি তিব্বত নামেও বিখ্যাত। এখানে পদ্মসম্ভব মহাবিহার নামে একটি বিশাল বৌদ্ধ মঠ রয়েছে, যা পূর্ব ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। ওয়েলকাম টু মিনি তিব্বত অফ উড়িষ্যা। 1959 সালের গল্প। সেই সময় চাইনিজরা তিব্বত দখল করে। প্রায় 85,000 তিব্বতী সঙ্গে 14th দলাই লামা চলে আসেন ভারতবর্ষে। সেই সময় ভারত সরকার উড়িষ্যার চন্দ্রগিরিতে তিব্বতীদের থাকার জন্য 6টি ক্যাম্প তৈরি করে দেন। আর সেই স্থান এখন হয়েছে জিরাং, যাকে সবাই বলে থাকেন মিনি তিব্বত অফ উড়িষ্যা। চন্দ্রগিরি অঞ্চলে 1959 সালের পর তিব্বত থেকে আগত শরণার্থীদের বসবাস স্থাপন করা হয় এবং স্থানীয়ভাবে এই স্থানের নাম হয় ফুনসোকলিং, অর্থাৎ আনন্দ ও সমৃদ্ধির ভূমি। এখানে তৈরি হয় পদ্মসম্ভব মহাবিহার, যিনি কথিত আছেন 6ষ্ঠ শতাব্দীতে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং তার সঙ্গে জড়িত উড়িষ্যার প্রাচীন বৌদ্ধ ইতিহাসের সংযোগ থাকায় এই মঠ বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব পায়। মঠটি প্রাচীন নালন্দার অনন্তপুরী স্থাপত্য রীতি অনুসরণ করে 5 তলা উঁচু, প্রায় 10 একর জমি জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে রয়েছে ব্রোঞ্জের বুদ্ধমূর্তি ও পদ্মসম্ভবের মূর্তি। দেওয়ালের মুরাল, সোনায় আঁকা কাজ এবং রং বেরঙের প্রার্থনা পতাকা মিলে যেন উড়িষ্যার মধ্যে তিব্বতের পরিবেশ ফিরিয়ে দিয়েছে বলে ভ্রমণার্থীরা বিশ্বাস করেন। শুধুমাত্র মোনাস্ট্রি দেখলেই আপনি বুঝতে পারবেন না এই স্থানকে কেন বলা হয় মিনি তিব্বত। রয়েছে বিশাল বড় এক লেক, যার মাঝখানে ফুটে রয়েছে প্রচুর কৃষ্ণচূড়া ফুল। দেখলেই মন একেবারে স্নিগ্ধতায় ভরে ওঠে। আর লেকের মাঝখানে রয়েছে গুরু রিংপোচের মূর্তি। এই সব দেখে আমরা লেক ক্রস করে চলে এলাম এখানকার আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান দেখতে। এখানে রয়েছে অনেকগুলি স্তূপা। জিরাং মনাস্ট্রি দেখে পায়ে পায়ে চলে এলাম একটি সুন্দর স্তূপা দেখতে। এখানে প্রায় 200 জন সাংঘারামের ভিক্ষু বসবাস করেন এবং বৌদ্ধ দর্শন, ধ্যান, যোগ ও তিব্বতীয় সংস্কৃতি নিয়ে নিয়মিত শিক্ষা কর্মসূচি চলে এখানে। তিব্বতীয়দের আচার অনুষ্ঠান, নিষ্ঠা সবকিছুই এখানে আসলে আপনারা অনুভব করতে পারবেন, যেন এখানকার আকাশে বাতাসে তিব্বতের ছোঁয়া লেগে রয়েছে। এখানে মঠ এবং শান্তি স্তূপা দেখে আরও এগিয়ে চললাম। জিরাংকে কেন মিনি তিব্বত বলা হয় জানেন? কারণ শুধুমাত্র বুদ্ধ স্তূপা বা বুদ্ধিস্ট মনাস্ট্রি এখানে নেই। তাছাড়া রয়েছে পদ্মসম্ভবের বিশাল এক মূর্তি এবং তাছাড়া আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান এবং তিবেতিয়ান সেটেলমেন্টও রয়েছে এখানে। জিরাং মনাস্ট্রির অনতি দূরেই রয়েছে নেইদো কাগেউ মনাস্ট্রি। তিব্বতী বৌদ্ধ ধর্মের এটি বিশেষ শাখা। এটি মূলত কাগেউ এবং জিংমা ঐতিহ্যের একটি মিশ্র রূপ। আর এখানেই রয়েছে গুরু পদ্মসম্ভবের এক বিশাল চমৎকার মূর্তি, যা তিব্বতী স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে রয়েছে অনেকগুলি স্তূপা এবং প্রেইং হুইল, তাই এই স্থান বড়ই মনোরম। সূর্যাস্তের সময় হয়ে গেছিল আর আমরা মনে হচ্ছিল তিব্বতের মাটিতে ঘুরে বেড়াচ্ছি। আর গুরু পদ্মসম্ভবর মূর্তির উল্টো দিকেই রয়েছে সেই অনন্য সুন্দর নবনির্মিত মনাস্ট্রি। আজকে আমাদের শেষ গন্তব্য নেইদো কাগেও মনাস্ট্রি। পদ্মসম্ভবর যে মূর্তি, তার বিপরীতেই অবস্থিত এই মনাস্ট্রি।
এই মনাস্ট্রি এখনো তৈরি হচ্ছে, আর মনাস্ট্রির পাশেই রয়েছে বুদ্ধের এক সুন্দর মূর্তি। মুখ দেখলে মন স্নিগ্ধতায় ভরে ওঠে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন ফিরব আমাদের হোটেলে। তবে মজার কথা কি জানেন, গুরু পদ্মসম্ভবের মূর্তির ঠিক পেছনে আমাদের এই প্রপার্টি, হোটেল বুদু ইন্টারন্যাশনাল। নীলমণিদা এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তা ভাষায় বর্ণনা করতে পারবো না। হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আরেক এখানকার ঐতিহ্য দেখব বলে। এখানে স্থানীয়রা সন্ধেবেলায় বিশেষ অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠেন। এই যেন এক তিব্বতের গ্রাম। সত্যি ভীষণ ভালো লাগলো। পুরো সন্ধে কাটিয়ে ফিরে এলাম আবারও হোটেলে। প্রথম দিনের ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আজ ডিনারে আমরা নিয়েছি দেখুন একেবারে বাড়ির হাত রুটি, পেঁয়াজ লঙ্কা, আর এই হচ্ছে গার্লিক চিকেন, আর এটা একেবারে উড়িষ্যার আপন ছানা পোড়া। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল 6টায় এখান থেকে বেরিয়ে পড়তে হবে, যাব মহেন্দ্রগিরি। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ। আজ আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা একেবারে তৈরি হয়ে এবার গাড়ি করে যাব মহেন্দ্রগিরি। পুরাণ, রামায়ণ এবং মহাভারতে বর্ণিত মহেন্দ্র পর্বত, সেই পথেই আমরা এগোচ্ছি। সকাল সকাল নীলমণিদার গাড়ি করে ইস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে আমরা আজকের প্রথম গন্তব্য 44 কিলোমিটার দূরে যাচ্ছি সুন্দর এক জলপ্রপাত দেখতে। সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। এখন আমরা চলে এসেছি ঝিরঝিরা জলপ্রপাতের কাছে। গাড়ি যেখানে থামিয়েছে সেখানে দেখি স্থানীয় বাচ্চারা জঙ্গল থেকে আম এনেছে। এই যে দেখুন ওদের হাতেও কত আম, এই আমগুলো ওরাই তুলেছে। এই মিষ্টি বাচ্চা আর এই মিষ্টি স্থানে অপরূপ লাগছে। এবার চলুন এগিয়ে যাই। গাড়ি থেকে নেমে পাহাড়ি বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করে এগিয়ে চললাম। ছোট্ট রয়েছে এক ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারে উঠলেই দেখতে পাবেন সুন্দর এক জলপ্রপাত, ঝিরঝিরা ওয়াটারফল। ঝিরঝিরা জলপ্রপাত, ঝিরঝির করে জল পড়ে, সেই থেকেই হয়তো এই নাম। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে এক রূপসী পাহাড়ি নদী। ঘন অরণ্যের নীরবতা ভেঙে কানে ভেসে আসে অপূর্ব মিষ্টি সুর। এটি কোনো গর্জন নয়, বরং এক শান্ত স্নিগ্ধ ঝিরঝিরা জলপ্রপাত। উঁচু পাথুরে পাহাড়ের গা বেয়ে কাঁচের মতন স্বচ্ছ জলধারা ছোট ছোট ফোঁটায় নিচে আছড়ে পড়ছে। চারপাশে ভেজা পাথর আর সবুজ শ্যাওলার ওপর যখন সেই জলের কোণাগুলো পড়ে, তখন মনে হয় যেন হাজারো মুক্ত চারদিকে ছড়িয়ে পড়ছে। গাড়ি থেকে নেমে প্রথমে দেখিয়েছিলাম বাচ্চারা আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর ফিরে আসার পথে এত কাজু জঙ্গল হয়ে রয়েছে সেটাও দেখালাম। গাছে গাছে হয়ে রয়েছে কাজু। আবারও উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা চলেছি মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। তবে সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। মহেন্দ্রগিরি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি পথের ধারে এক সুন্দর রেস্টুরেন্টে, যেই রেস্টুরেন্টটা শুধু নারীরা চালান, নামও তাই, শক্তি ক্যাফে। এখানে আপনারা ব্রেকফাস্টে ইডলি বা পুরি পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করে আবারও গাড়িতে উঠে পড়া। আমরা এখন চলেছি মহেন্দ্রগিরি। 19 কিলোমিটার পথ। প্রকৃতির এক অপরূপ বিস্ময় ও ইতিহাসের সাক্ষী মহেন্দ্রগিরি পর্বত। এই পাহাড়ে ওঠার জন্য 100 টাকা আমাদের দিতে হলো টোল ট্যাক্স হিসেবে। তবে নীলমণিদা সব জায়গাতেই ট্যাক্স, পার্কিংয়ের চার্জ উনিই দিচ্ছেন, তাই আলাদা করে কোনো খরচা নেই। মহেন্দ্রগিরি পর্বতের ওপর উঠতে উঠতে দাঁড়িয়ে পড়লাম সুন্দর এক ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা আর জিগজ্যাগ রোড দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4900 ফুট উঁচুতে অবস্থিত এই পর্বতশ্রেণী সবসময় মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে থাকে।
ইস্টার্ন ঘাট পর্বতমালার মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মহেন্দ্রগিরি পর্বতের সাথেই জড়িয়ে রয়েছে রামায়ণ ও মহাভারতের ইতিহাস। মনে করা হয় এটি ভগবান পরশুরামের তপস্যা স্থান। ঐতিহাসিক মহেন্দ্র পর্বত, এখনকার মহেন্দ্রগিরি হিল টপে দাঁড়িয়ে রয়েছে। উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম চূড়া এই মহেন্দ্রগিরি পাহাড়ের চূড়া বা মহেন্দ্রগিরি হিলটপ। একাধারে প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল। মহেন্দ্রগিরির চূড়ায় গুপ্ত পরবর্তী যুগের বেশ কিছু ঐতিহাসিক পাথরের মন্দির রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী মহাভারতের পাণ্ডবেরা তাদের বনবাসের সময় এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। রামায়ণ, মহাভারত এবং পুরাণে বর্ণিত মহেন্দ্রগিরি পর্বতে দাঁড়িয়ে রয়েছি। আর এখানেই রয়েছে যুধিষ্ঠির মন্দির। কথিত এই মন্দির তৈরি করেছিলেন যুধিষ্ঠির। সপ্তম থেকে অষ্টম শতকে শৈলদম্ভ রাজবংশের আমলে এই প্রাচীন দেউলটি নির্মিত হয়েছিল। যদিও লোকবিশ্বাস অনুযায়ী একে মহাভারতের পাণ্ডবদের তৈরি মনে করা হয়, তবে প্রকৃত ইতিহাস একে পূর্ব ভারতের অন্যতম প্রাচীন টিকে থাকা শিব মন্দির হিসেবে প্রমাণ করে। এই মন্দিরের প্রবেশদ্বারে একাদশ শতাব্দীর চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের একটি ঐতিহাসিক শিলালিপি এবং রাজকীয় বাঘের প্রতীক খোদাই করা রয়েছে দেখতে পাওয়া যায়। হিন্দু মাইথোলজি বলে পরশুরাম আজও থাকেন মহেন্দ্র পর্বতে, অর্থাৎ মহেন্দ্রগিরিতে। সেই পূর্ণভূমিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান পরশুরামের চিরন্তন তপস্যা স্থান মহেন্দ্র পর্বত। এখানে রয়েছে পরশুরামের এক মূর্তিও। আমরা পরশুরামের মূর্তি দেখে এবার শুরু করলাম ট্রেকিং। উঠতে হবে পাহাড়ের চূড়ায়। ঘন জঙ্গল, খাড়া পাহাড় পেরিয়ে উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর নামই হলো মহেন্দ্রগিরি ট্রেকিং। বুনো পাহাড়ি জঙ্গল, পাহাড়ি গাছের মাঝখান দিয়ে আমাদের চূড়ায় উঠতে হলো। সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। আর পাহাড়ের চূড়ায় রয়েছে ভীম মন্দির। বেশ কিছুটা ট্রেক করে চলে এলাম ভীমা মন্দিরে। এই মন্দির অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবে মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ। আজ থেকে প্রায় 1300 বছর আগে সপ্তম শতাব্দীতে তৈরি এই মন্দিরটির গঠনশৈলী এক কথায় অবিশ্বাস্য। কোনো সিমেন্ট বা বালির বাঁধন ছাড়াই বিশালাকার এবং ভারী পাথরের চাই একটার পর আরেকটা সাজিয়ে এই আদিম চতুষ্কোণ কাঠামোটি তৈরি করা হয়েছে। মহেন্দ্রগিরির চূড়ায় ভীম মন্দিরের চারপাশের দৃশ্য অবর্ণনীয়। এখানে দাঁড়ালে মনে হবে আপনি পৃথিবীর ছাদের ওপর দাঁড়িয়ে রয়েছেন। একদিকে পূর্বঘাট পর্বতমালার একের পর এক সবুজ পাহাড়ের ঢেউ খেলানো রূপ, তার মাঝখানে সর্পিল আঁকাবাঁকা পথ, গভীর উপত্যকা, সব মিলিয়ে এক অদ্ভুত ও আদিম প্রকৃতির রূপ আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে অনেকক্ষণ সময় কাটালাম পৃথিবীর ছাদের ওপর দৌড়াদৌড়ি করে। এখন আরও এগোবো এখানকার অন্যান্য পৌরাণিক মন্দিরগুলো দেখতে। পাহাড়ের ওপর দিয়ে পাথুরে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি। এটা কিন্তু লোহা না, পাথর। মনে হয় সত্যি ভগবান আছেন। এই সব না দেখলে বিশ্বাস হয় বলুন তো? শুনুন আওয়াজ। কত রহস্যই না লুকিয়ে রয়েছে এই পাহাড়ে। রয়েছে অসংখ্য শিব মন্দির, তার মধ্যে কোনোটা ধ্বংসপ্রাপ্ত, কোনোটায় আবার পুজোও হয়। এখন দাঁড়িয়ে রয়েছি অর্জুন গুহার সামনে। কথিত আছে এই গুহা অর্জুন তৈরি করেছিলেন। যখন পাণ্ডবেরা এই পাহাড়ে এসেছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা ভীমকে বিশাল পাথরের মন্দির তৈরি করতে দেখে অর্জুনও একটি মন্দির গড়ার চেষ্টা করেন। কিন্তু বিশালাকার পাথরগুলো তুলতে না পেরে তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং গুহার ভেতরে গিয়ে ভগবান শিবের তপস্যা করেন। আজও গুহার বাইরে অর্জুনের ফেলে যাওয়া বিশাল আকৃতির চৌকো পাথরগুলো আপনারা দেখতে পাবেন। টুরিস্ট ডেস্টিনেশন।
আমার পেছনে রয়েছে জগন্নাথ মন্দির। এই মন্দিরও পাণ্ডবরাই তৈরি করেছিলেন তা কথিত। পুরো ট্রিপে কারুর যদি পায়ে ব্যথা থাকে আর মনের জোর যদি কম থাকে, ভীম মন্দির এসে নেমে যাবেন নিচে, কারণ ভীম মন্দির পরে আরও দুটো শিখর ছোট ছোট নামতে হবে, উঠতে হবে। তারপর এই যে আমরা পেছনে জগন্নাথ মন্দির, এই মন্দির দেখে এইবার নিচে নামবো, তারপর দেখব কুন্তি মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,850 ফুট উঁচুতে অবস্থিত পৃথিবীর সব থেকে উঁচু জগন্নাথ মন্দির। এখানে কোনো জাঁকজমক নেই কোনো আধুনিকতার কোলাহল। গর্ভগৃহে বিরাজ করছে নিম কাঠের তৈরি প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ইতিহাস এখানে আজও জীবন্ত। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাওয়ার পরেও স্থানীয় শবর উপজাতিদের পুরোহিতরাই পরম ভক্তিতে এই মন্দিরে পুজো করে আসছেন। জগন্নাথ মন্দির দেখে চলে এলাম পাহাড়ের পাদদেশে। মহেন্দ্রগিরি পর্বতের শেষ দ্রষ্টব্য স্থান কুন্তি মন্দির। কথিত মাতা কুন্তি এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে পুজো করতেন, এবং আশ্চর্যের বিষয় হলো শিবলিঙ্গের নিচে সবসময় জল থাকে। বলা হয় মা গঙ্গা এখানে বিরাজ করছেন। মহেন্দ্রগিরি পর্বতের সবচেয়ে সুসংরক্ষিত মন্দির কুন্তি মন্দির, স্থানীয়ভাবে গোকর্ণেশ্বর মন্দির নামেও পরিচিত। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি আনুমানিক 7ম থেকে 8ম শতকে নির্মিত। এটি উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন। মাতা কুন্তির নির্মিত শিবলিঙ্গকে দর্শন করে বেরিয়ে এলাম মন্দির থেকে। আমাদের মহেন্দ্রগিরি দর্শন সত্যিই সার্থক। যেরকম প্রাকৃতিক সৌন্দর্য, সেরকমই আধ্যাত্মিকতায় মোড়া মহেন্দ্র পর্বত বা মহেন্দ্রগিরি। আমরা নীলমণিদার গাড়িতে আবারও উঠে পড়লাম। এখন আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা নিচের দিকে নামা শুরু করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে দুপুর 2টো। সময় হয়ে গেছে লাঞ্চের। সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে দেশি মুরগির ঝোল সহযোগে কমপ্লিট করলাম লাঞ্চ। তারপর আবারও গাড়িতে উঠে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর সেই গাড়ি এসে থামল সুন্দর এক জলপ্রপাতের সামনে, যেই জলপ্রপাতের নাম গন্ধহাতি ওয়াটারফল। গন্ধহাতি ওয়াটারফল। বর্ষাকালে এর রূপ কিন্তু একেবারে হাতির মতন গর্জিয়াস, কিন্তু এখন বর্ষাকাল নেই, জল কমে এসছে, তবে সৌন্দর্য কিন্তু খুব ভালো। এই জলপ্রপাতটির জলধারা মূলত মহেন্দ্রগিরি পাহাড় থেকে উৎপন্ন হওয়া মহেন্দ্র তনয়া নদী থেকে নেমে আসে। প্রাচীন জমিদারি নথিপত্র অনুযায়ী একসময় এখানে প্রচুর বন্য হাতিরা বসবাস করত। গন্ধহাতি শব্দের অর্থ হলো যে গিরিখাতে হাতিরা স্নান করতে আসে। আমরা জলপ্রপাত দেখে ফিরতি পথে আবারও গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের গাড়ি বেশ কিছুটা পাহাড়ি পথ অতিক্রম করে চলে এলো আরেক সুন্দর জলপ্রপাতের সামনে। আরেক পাহাড়ি ঝর্ণার সামনে চলে এসেছি। ঝর্ণার পাশ দিয়ে হেঁটে আসতে হবে, আর এই ঝর্ণার নাম গুদুগুদা ওয়াটারফলস। এই জলপ্রপাত অন্যান্য জলপ্রপাতের থেকে আলাদা। গাড়ি যেখানে নামাবে একেবারে ঝর্ণার পাশ দিয়ে আপনাকে হেঁটে আসতে হবে পাথরের ওপর দিয়ে অনেকটা পথ। তারপর সেখান থেকে নিচের দিকে তাকালে আপনি ঝর্ণা দেখতে পাবেন। বেশ শিহরিত হবেন এখানে। আরেকটি কথা, এখানকার জল এতটাই স্বচ্ছ যে আপনি ঝর্ণার তলদেশের সবুজ শৈবাল দেখতে পাবেন। স্বচ্ছ ঝর্ণার ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও উঠে পড়লাম গাড়িতে। ফিরে এলাম আমাদের রাতের আস্থানা হোটেল বুদু ইন্টারন্যাশনালে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। নীলমণি বাবুর সাথে ঘোরার মজাই আলাদা। বিভিন্ন ধরনের রাজকীয় খাবার দাবার আর প্রাকৃতিক সৌন্দর্য। আজ সন্ধেবেলায় উনি বললেন, দাদা আপনারা ইচ্ছে মতন স্ন্যাক্স খেয়ে নিন। তাই আমরা ডিসাইড করলাম এই চিকেন হট অ্যান্ড সর স্যুপ খাবো, আর এখানকার লোকাল মাছের ভাজা খাবো। আজকে আমরা ভীষণ টায়ার্ড, তাই তাড়াতাড়ি ডিনার করব ডিসাইড করলাম, যদিও ঘড়িতে বাজে 9টা রাত। আজ নিয়েছি
চিকেন ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন। দেখুন চিলি চিকেন একেবারে ড্রাই, তা আলাদা করে তাই গ্রেভি দিয়েছে, আর রায়তা। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। কাল অনেক কিছু দেখতে পাবে, তাই সকাল সকাল বেরোতে হবে একদম। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ। আজ আমাদের তৃতীয় দিনের ভ্রমণ। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে ফ্রেশ হয়ে উঠে পড়লাম নীলমণিদার গাড়িতে। দূরের পর্বত শৃঙ্গের মাথা দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে, তাই দেখতে দেখতে ইস্টার্ন ঘাট পর্বতমালার মাঝখান দিয়ে আমাদের এগিয়ে চলা। তৃতীয় দিনের শুরুতে সকাল সকাল একেবারে হোটেল থেকে চেক আউট করে নীলমণিদার সঙ্গে করে তৃতীয় দিনের ঘোরা আমরা শুরু করলাম। আমরা 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে 50 কিলোমিটার দূরে চলে এসেছি লোহা খম্ব বলে এক গ্রামে। এই গ্রাম বিখ্যাত শিব মন্দিরের জন্য, যে শিবলিঙ্গ প্রাকৃতিক। গাড়ি থেকে নেমে পাহাড়ের ঢাল বেয়ে সামনের দিকে এগোতে হবে। যেমনই ভয়ঙ্কর তেমনই রোমহর্ষক এই রাস্তা, তবে মনের জোর কিন্তু অটুট রেখে এগোতে হবে। ভোর 5টার সময় উঠে দাদার সঙ্গে চলে এসেছি এমন এক অদ্ভুত জায়গায়, যেখানে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা মহেশ্বর আসেন। উড়িষ্যার গজপতি জেলায় ঘন সবুজ পাহাড় আর আদিম অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক পরম পবিত্র ও রহস্যময় স্থান, লোহাখম্বেশ্বর শিব মন্দির। উড়িয়া ভাষায় লোহাখম্ব শব্দের অর্থ হলো লোহার স্তম্ভ। মহেশ্বর এখানে কোনো পাথরের মূর্তি বা শিবলিঙ্গ রূপে পূজিত নন, বরং এক আদিম, অবিনশ্বর এবং বজ্র কঠিন শক্তির প্রতীক হিসেবে পূজিত হন। বাকি 5টা চিরাচরিত মন্দিরের মতন এখানে কোনো বড় পাথরের চূড়া বা কারুকাজ করা দেওয়াল নেই। স্বয়ং প্রকৃতি এখানে তৈরি করেছে এক বিশাল পাথরের গুহা, যা এই মন্দিরের গর্ভগৃহ। গুহার শান্ত, গম্ভীর এবং আধ্যাত্মিক পরিবেশ নিমেষের মধ্যে দর্শনার্থীর মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম এই পাহাড়ের গুহায় বসে শিবের কঠোর তপস্যা করেছিলেন। স্থানীয় আদিবাসী সংস্কৃতি এবং সনাতন শৈব ধর্মের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই পবিত্র তীর্থক্ষেত্রে। এই মন্দিরে পৌঁছানোর কোনো সাধারণ পুণ্যার্থীর কাছে এক বড় পরীক্ষা, আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক দারুণ সুযোগ। পাহাড়ের ঢাল বেয়ে ট্রেকিং করে পৌঁছাতে হবে বাবার দর্শনে। খাড়া পাথরের রাস্তা, ঘন জঙ্গল আর পূর্বঘাটের পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন আপনি চূড়ায় পৌঁছাবেন, তখন চারপাশের পাহাড়ি উপত্যকার দৃশ্য আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে। মন্দির দেখে জঙ্গল এবং পাহাড়ের খাঁজের মাঝখান দিয়ে ট্রেক করে চলে এসেছি একেবারে মন্দিরের ওপরে। এখান থেকে প্যানোরামিক ভিউ অপূর্ব সুন্দর, তবে যাদের মনের জোর, পায়ের জোর এবং ট্রেকিং অ্যাডভেঞ্চার করতে চান, তারাই কিন্তু শুধুমাত্র আসবেন। পাহাড়ের চূড়ায় এসে পূর্বঘাট পর্বতমালাকে আপনি পাখির চোখে দেখতে পাবেন। চারিদিকে রঙিন ফ্ল্যাগ, আর তার মাঝখানে আপনি দেখতে পাবেন লোহা খম্বেশ্বর শিবলিঙ্গের আদি রূপ। এ এক উপরি পাওনা। এখানে এসে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের খাঁজের মধ্যে দিয়ে নেমে এলাম নিচে। ঘুরতে ঘুরতে গল্প করতে করতে প্রায় 3 দিন কেটে যাচ্ছে দাদা। কেমন লাগলো দাদা ট্যুর? খুব ভালো। মানে নর্মালি তো সমুদ্র, জঙ্গল, নদী এগুলো সবই দেখা যায়, কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ট্রেকে এত অফবিট জায়গা মানে ভাবাই যায় না। শুধু মনের জোর করে বেরিয়ে যেতে হবে। जहाँ पे लेके जाऊंगा लाइफ में মনে থাকবে সারা একদম জীবন। সত্যি মনে থাকবে। ভীষণ সুন্দর এই ট্রিপ, সত্যিই সুন্দর ট্রিপ। আচ্ছা দাদা, আমরা তো বেহরমপুর থেকে, বেহরমপুর সব আপনি থাকা খাওয়া যা বলছি তাই খাওয়াচ্ছেন, যেটা সত্যি ফ্যাক্ট। তো এই ট্রিপে খরচাপাতি কি কি আছে? খরচা বলে দাদা দেখো
दारिमबाड़ी 4 दिन में 5,000 টাকা, এটা 3 दिन में 5,000 টাকা। হ্যাঁ, অনেক স্পট, অনেক স্পট দাদা, অনেক ঘাট রোড। হ্যাঁ, 5,000 টাকা পার হেড। পার হেড মিনিমাম 7 জন 8 জন হলে পার হেড 5,000। 5,000 টাকা, ধরো 6 জন হলে ওটা 5,500 700 বেরিয়ে যাবে। স্বাভাবিক। 4 জন হলে ওইটা 8,000 7,000 से 7,500। মানে সোজা কথায় যদি আপনারা বড় গ্রুপে আসেন তাহলে 4,999 টাকায় এই ট্রিপ হয়ে যাবে। এই trip মানে এত কিছু, এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তো আপনারা দেখেছেন, মাটন, চিকেন, যেখানে যেটা ইচ্ছা বললেই দাদা খাওয়াচ্ছে, এবং অফুরন্ত মিনারেল ওয়াটার, যেটা এইখানে কিন্তু যেহেতু এখানে জঙ্গলের জায়গা, ড্রিঙ্কিং ওয়াটারের একটা প্রবলেম আছে। দাদা একদম প্রথম দিন থেকে কিন্তু মিনারেল ওয়াটার আমাদের খাওয়াচ্ছেন। মানে সকালবেলা উঠে দেখছি গাড়ি যখন ছাড়ছে তখন এক পেটি জল আমাদের গাড়ির সাথে যাচ্ছে, আবার পরের দিনও তাই হচ্ছে। এগুলো কিন্তু সত্যিকারে হয়েছে, যেটা আমি আপনাদের দেখালামও। আর দাদা সব থেকে আসল যে কথাটা সেটা হচ্ছে বুকিং হবে কি করে? বুকিং দাদা দারিমবাড়ি যেমন লোক বুকিং হয় ফোন নাম্বারে, মানে আপনার যে ফোন নাম্বার স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করলেই দাদারকে পেয়ে যাবেন এবং যাবতীয় তথ্য দাদার কাছ থেকে পেয়ে যাবেন। আর তাছাড়া পুরো ভিডিও জুড়ে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোথাও যদি কিছু কোয়ারি থাকে, আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা নির্দ্বিধায় উত্তর দেবো। নীলমণিদার সাথে কথা বলে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন চলেছি 18 কিলোমিটার দূরে এক সুন্দর পাহাড়ি জলপ্রপাত দেখতে। 40 মিনিটের মধ্যে ঘন জঙ্গলের মাঝে আমাদের গাড়ি এসে দাঁড়ালো, আর সেখান থেকে পায়ে হেঁটে চলে এলাম জলপ্রপাতের সামনে। দাঁড়িয়ে রয়েছি মঙ্করডিহা জলপ্রপাতের সামনে, স্থানীয় ভাষায় যার অর্থ হনুমানের লাফ। এখানকার জলপ্রপাতও ঠিক পাহাড় থেকে যেন লাফ দিয়ে নামছে নিচে। গজপতি জেলায় পাহাড়ের মাঝে রয়েছে ছোট ছোট গ্রাম, তারই এক পাশে লুকিয়ে আছে মঙ্করডিহা জলপ্রপাত। এখানে পাহাড়ি নদীর জল ধীরে ধীরে ওপরে জমা হয়ে এক সময় হঠাৎ করে ঝাঁপিয়ে নিচে পড়ে, আর সেই থেকেই এই জলপ্রপাতের সৃষ্টি। জলপ্রপাত দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30। সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টের সময় প্রায় পেরিয়ে যাচ্ছিল, তাই রাস্তার ধারে লুচি সবজি খেয়ে নিচ্ছি, লোকাল একেবারে। ঝর্ণা দেখে আবারও গাড়িতে উঠে পড়া। এখন আমরা যাচ্ছি 44 কিলোমিটার দূরে দক্ষিণ উড়িষ্যার অনন্য শক্তিপীঠ দেখতে। পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি চলে এলো এক সুন্দর মন্দিরের সামনে। সেখান থেকে প্রায় 200 সিঁড়ি বেয়ে আপনাদের ওপরে উঠতে হবে। দাঁড়িয়ে রয়েছি বালাকুমারী মাতা মন্দিরে। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে। মাতৃপ্রতিমা অপূর্ব সুন্দর, আর এখান থেকে 360 প্যানোরামিক ভিউও দেখার মতো। মন্দিরের মূল বিগ্রহ মা বালাকুমারী, যিনি মা দুর্গার এক রূপ হিসেবে পূজিত হন। মন্দিরটি পাহাড়ের ওপর অবস্থিত, তাই এখান থেকে যত দূর দৃষ্টি যায় ঘন সবুজ পাহাড় আর গ্রাম মিলিয়ে এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া মন্দিরের পেছনে রয়েছে পাতাল ভৈরবী মন্দির, যেখানে মা কালীর এক ভীষণ মূর্তি পূজিত হন। এই মন্দির চত্বর ভীষণই সুন্দর। একদিকে মা বালাকুমারী আর একদিকে পাতাল ভৈরবী মন্দির। এই দুই মাকে দর্শন করে আমরা নেমে এলাম মন্দিরের ওপর থেকে নিচে, তারপর উঠে পড়লাম গাড়িতে। পাহাড় শেষ করে নেমে এলাম সমতলে। বহুধা নদী পেরিয়ে চলে এলাম উড়িষ্যার এক অফবিট ব্লু ফ্ল্যাগ বিচে। নাম তার সোনাপুর। ওয়েলকাম টু সোনাপুর বিচ। পুরী বা দীঘার ভিড় থেকে দূরে উড়িষ্যার গঞ্জাম জেলার এই সুন্দর বিচ সোনাপুর বিচ। বঙ্গোপসাগরের এই অপূর্ব নিদর্শন আপনাকে দেখতে আসতেই হবে। তাই শুধু পাহাড়, আধ্যাত্মিকতা, জঙ্গল, ঝর্ণার বাদে এই বিচ কিন্তু এবারের ট্রিপের এক সুন্দর আকর্ষণ। সমুদ্রের জলে গা ভিজিয়ে আপনি আনন্দ উপভোগ করতে পারেন। এই বিচ পরিষ্কার পরিচ্ছন্নতার এক অপূর্ব নিদর্শন। সোনাপুর বিচ দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। গাড়ি করে
15 মিনিটের মধ্যেই আমরা এখন চলে এসেছি গঞ্জাম জেলার মান্ত্রিতি গ্রামে অবস্থিত ভৈরবী 108 মন্দিরে, যার আরেক নাম সিদ্ধা ভৈরবী মন্দির। এখন চলে এসেছি মা ভৈরবী মন্দিরে। মা ভৈরবী, জগন্নাথ এবং 108 দর্শন হবে এখানে, এবং তারপরে মায়ের প্রসাদও খাবো আমরা। চলুন পুরো মন্দির চত্বর ঘুরে দেখাই। প্রথমে আমরা দেখে নেব 108টি ছোট ছোট মন্দির। কলকাতার মা কালী, পুরীর জগন্নাথ, তিরুপতির বালাজি, রামেশ্বরম, কাশী সব কিছু একসাথে এক জায়গায় আপনারা দর্শন করে নিতে পারবেন। তাছাড়া রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর রয়েছে মা ভৈরবী। মা ভৈরবীকে দর্শন করে উনারই প্রসাদ গ্রহণ করে নিলাম। খুব ভালো লাগলো এই স্থান। মা ভৈরবী মন্দির থেকে আবারও নীলমণিদার গাড়িতে উঠে পড়া। এখান থেকে আমরা যাব উড়িষ্যার আর এক লুকোনো রত্ন দেখতে। এক নদী, এক মোহনা এবং এক সমুদ্রের মিলন। চলে এসেছি মারকন্ডি বিচে। মারকন্ডি নদী এখানেই সমুদ্রে মিলিত হয়েছে। ছোট ছোট নৌকা দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে, আর এই নদীর জল এতটাই স্বচ্ছ যে মনে হবে আপনি যেন আকাশের প্রতিচ্ছবি দেখছেন। শান্ত স্নিগ্ধ এই সমুদ্র সৈকত বা মোহনা আপনার মন ছুঁয়ে যাবে। নদীর ছলাৎ ছলাৎ জলের শব্দ আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন এক সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে, এবং এখানকার বাতাস আপনাকে নিয়ে যাবে অনেক দূরে। আমরা এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। ঘড়িতেও তাকিয়ে দেখি বাজে প্রায় 4টে, তাই আবারও গাড়িতে উঠে পড়া। রাস্তার দুধারে কেওড়া গাছের জঙ্গল। প্রবেশও করলাম এই জঙ্গলের মধ্যে। অনেক লুকোনো সম্পদ আছে এখানে। মার্কেন্ড মোহনা বিচ দেখে চলে এসেছি কেয়া জঙ্গলে। এই কেয়া গাছের ফুল থেকেই তৈরি হয় সেন্ট এবং কেওড়া জল, যা বিরিয়ানিতে কাজে লাগে। খুব ভালো লাগলো এই স্থান, অনেক কিছু জানতে পারলাম। আমাদের এবারের 3 দিন 2 রাতের ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। প্রচুর স্পট দেখলাম, পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র, ঝর্ণা সব কিছু দেখে এখন চলে এসেছি আবারও ব্রহ্মপুর স্টেশনে। 2 রাত 3 দিনের আমাদের মহেন্দ্রগিরি জিরাং ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। নীলমণি দাদার সাথে প্রথম দিন থেকে আজ শেষ দিন। থাকা, খাওয়া, ঘোরা সব কিছু অসাধারণ। উনি স্টেশনে এসে ছেড়ে দিয়ে যাচ্ছেন। দেখুন, আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন প্রায় বাজে 12টা। উনি এখনও ওয়েট করছেন, আমাদের ট্রেন আসবে তারপর উনি যাবেন। তো বুঝতে পেরেছেন আতিথেয়তা কাকে বলে। আপনারা অবশ্যই প্রিয়জনের সাথে চলে আসুন মহেন্দ্রগিরি, এবং আমরা যেরকমভাবে ঘুরলাম সব কিছু পাবেন, এবং খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে দাদার সাথেই দাঁড়িয়ে। ব্রহ্মপুর থেকে ট্রেনে ফিরবো কলকাতা। আর আপনাদের মহেন্দ্রগিরি আর মিনি তিব্বত অফ উড়িষ্যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।